গল্পের শুরুতে আমরা এক মেয়েকে দেখি যে রাস্তার মাঝখানে নিজের জীবন শেষ করে দেওয়ার জন্য শুয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে রাস্তায় একটা গাড়ি এসে পড়ে। মেয়েটি যখন গাড়িটিকে নিজের দিকে আসতে দেখে তখন এক ভয়ঙ্কর মৃত্যুর আতঙ্কে সে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে এবং রাস্তা থেকে উঠে পাশে সরে যায়। কিন্তু গাড়ির চালকও মেয়েটির সাহায্যের জন্য থামে না, তাকে সে উপেক্ষা করে সামনে চলে যায়। এই মেয়েটির নাম লিজা। লিজার জীবন একেবারেই ভালোভাবে চলছিল না। আসলে আজ তার মেয়ের জন্মদিন, কিন্তু তার মেয়ে এখন আর এই পৃথিবীতে নেই। তারপর আমরা দেখি যে গাড়িটি কিছুক্ষণ আগে লিজাকে উপেক্ষা করে এগিয়ে গিয়েছিল সেই চালক নিজের ভুল বুঝতে পারে এবং গাড়ি রিভার্স করে লিজার কাছে ফিরে আসে। গাড়ির ভিতরে বসে থাকা অ্যাডাম নামের লোকটি লিজাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? লিজা জবাব দেয়, হ্যাঁ আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। পরে লোকটি লিজাকে বলে যে এই নির্জন জায়গা থেকে শহর অনেক দূরে, তাই সে চাইলে তাকে শহর পর্যন্ত পৌঁছে দিতে পারে। লিজা রাজি হয়ে সঙ্গে সঙ্গে তার গাড়িতে উঠে বসে। যাত্রাপথে অ্যাডাম লিজাকে জিজ্ঞেস করে, তুমি একাই নির্জন জায়গায় কি করছিলে? লিজা তাকে জানায়, আজ আমার মেয়ের জন্মদিন, তাই তাকে আজ খুব মনে পড়ছে। কিন্তু দুর্ভাগ্যবশত সে আর এই পৃথিবীতে নেই। এখন আমি সম্পূর্ণ একা। এই পৃথিবীতে এমন কেউ নেই যাকে আমি নিজের বলতে পারি। লিজার কথা শুনে অ্যাডাম বলে, তাহলে এই কারণেই তুমি রাস্তার মাঝে শুয়ে মরতে চেয়েছিলে? জবাবে লিজা বলে, আমি মরতে চাই না, আমি শুধু একবার কোনোভাবে আমার মেয়ের সঙ্গে দেখা করতে চাই। এই সময় লিজা গাড়ির রেডিও চালু করে আর রেডিওতে একটি সংবাদ প্রচার হচ্ছিল। প্রতিবেদক জানাচ্ছিলেন জঙ্গলে একজন সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে এবং আজকে সকালে সে আরো 2টো মেয়েকে হত্যা করে ফেলেছে। পুলিশের কাছে ওই খুনির কোনো ছবি নেই, তবে তারা কিছু তথ্য পেয়েছে। খুনি একজন ফর্সা চামড়ার মানুষ যার কাছে একটা বাদামি রঙের গাড়ি আছে এবং তার ডান হাতে একটি ক্রুশের চিহ্ন আছে। এই খবর শুনে লিজার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, কারণ রেডিওতে যে খুনির বর্ণনা দেওয়া হচ্ছিল সে আর কেউ নয়, অ্যাডামই। তার হাতে ক্রুশের চিহ্ন দেখে লিজা ভয়ে কাঁপতে থাকে। লিজা নিজেকে বাঁচানোর জন্য কিছু করার আগেই হঠাৎ অ্যাডাম জোরে গাড়ি ব্রেক কষে, ফলে লিজার মাথা সজোরে ড্যাশবোর্ডে আঘাত করে এবং সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন লিজার জ্ঞান ফেরে তখন সে নিজেকে এক অদ্ভুত ব্যাংকারের ভিতরে বন্দি অবস্থায় পায়। চারিদিকে লোহার শক্ত দেওয়াল দিয়ে ঘেরা। নিজেকে এমন বন্ধ আটকানো জায়গায় দেখে লিজা ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ে এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তাকে সাহায্য করার জন্য কেউই আসে না। তাছাড়া আমরা দেখি লিজাকে এক ধরনের অদ্ভুত পোশাক পরানো হয়েছে এবং তার হাতে একটা ঘড়িও পরিয়ে দেওয়া হয়েছে। লিজা ঘড়িটাকে খুলে ফেলতে অনেক চেষ্টা করে, কিন্তু ঘড়িটি এতটাই মজবুত ছিল যে বহু চেষ্টা করেও সে তা খুলতেই পারে না। শেষ পর্যন্ত যখন সে বুঝতে পারে যে এই জায়গা থেকে বের হওয়া প্রায় অসম্ভব, তখন ক্লান্ত হয়ে একটা কোণে বসে কাঁদতে শুরু করে। এরপর হঠাৎ করে সে চেম্বার খুলে যায়। লিজা দেখে দরজার ওপারে একটা সুড়ঙ্গ রয়েছে আর সুড়ঙ্গের শেষ প্রান্ত থেকে আলো আসছে। লিজা বুঝতে পারে এখান থেকে বের হতে হলে তাকে ওই সুড়ঙ্গের ভিতর দিয়েই যেতে হবে। বাইরে যাওয়ার পথ পেয়ে লিজা কিছুটা খুশি হয়, কিন্তু সে সুড়ঙ্গের ভিতরে ঢুকতেই তার পিছনের চেম্বারের দরজা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। এটা দেখে লিজার নিঃশ্বাস যেন আটকে যায়। তখন সে বুঝতে পারে সে আগের চেয়েও বেশি বিপজ্জনক জায়গায় আটকে পড়েছে। হঠাৎ তার হাতে বাঁধা ঘড়ি থেকে অ্যালার্ম বেজে ওঠে এবং অটোমেটিক 11 মিনিটের একটি টাইমার সেট হয়ে যায়। এটা দেখে লিজা বুঝতে পারে তাকে 11 মিনিটের মধ্যেই এখান থেকে বেরোতে হবে, তা না হলে সে চিরদিনের জন্য এখানেই আটকে পড়ে যাবে। তাই লিজা তার হাত পায়ের উপর ভর দিয়ে হামাগুড়ি দিতে দিতে দ্রুত সেই আলোর দিকে এগোতে থাকে। কিন্তু সে যতই আলোর দিকে পৌঁছতে থাকে ততই সুড়ঙ্গের সামনের দরজাটা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে। এটা দেখে লিজা আরো দ্রুত এগোতে থাকে, কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। লিজা বুঝতে পারে না এখন কিভাবে এখান থেকে বেরোতে হবে। সে চিৎকার করে কাঁদতে শুরু করে। ঠিক তখনই তার চোখে পড়ে দরজার পাশ দিয়ে আরেকটি সুড়ঙ্গ চলে গিয়েছে, কিন্তু সেই রাস্তাটি খুবই সংকীর্ণ। এখন লিজার সামনে আর কোনো উপায় ছিল না, তাই সাহস করে সে কোনো মতে সেই সুড়ঙ্গের ভিতরে ঢুকে পড়ে। অনেক কষ্টের পর সে পথটি পার হয়ে সে সামনে এগিয়ে যায় এবং এমন এক জায়গায় পৌঁছায় যেখানে প্ল্যাটফর্মের মতো 2টো রাস্তা ছিল। একটি রাস্তা উপরের দিকে যাচ্ছিল আর একটি নিচের দিকে। লিজা কিছুই বুঝতে না পেয়ে উপরের পথটাই বেছে নেয় এবং হাঁটু গেড়ে এগোতে শুরু করে। কিন্তু একটু এগোতেই নিচের মেঝেটি ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে। সময় মতো যদি লিজা সেখান থেকে বার না হতে পারে তাহলে নিচের অংশটি উঠে এসে তাকে চাপা মেরে ফেলবে। ভয়ে লিজা দ্রুত সামনে এগোতে থাকে। সে প্রায় সেই জায়গায় চাপা খেতে যাচ্ছিল, ঠিক তখনই তার হাত সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছে যায়। পথটি পুরোপুরি বন্ধ হওয়ার আগ মুহূর্তে লিজা কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। নিজেকে পিষ্ট হওয়ার থেকে বাঁচিয়ে সে স্বস্তির শ্বাস নেয়।
কিন্তু সে জানতো না সামনে তার জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছে, কারণ পরের পথটি আরো বেশি ভয়ঙ্কর। ঠিক তখনই তার ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম জানাচ্ছিল যে সময়ের অর্ধেক পার হয়ে গিয়েছে, এখন তার হাতে মাত্র 5 মিনিট বাকি। তাই সে আবার সামনে এগোতে শুরু করে। কিছু দূর যেতেই সে পথের মাঝে একজন মানুষকে শুয়ে থাকতে দেখে। কাছে গিয়ে সে বুঝতে পারে সে কোনো জীবিত মানুষ নয়, বরং একটি পুড়ে যাওয়া মৃতদেহ, যার অবস্থা ভীষণ খারাপ। মৃতদেহটির হাতেও ঠিক লিজার মতো একই ধরনের ঘড়ি পড়া ছিল। লিজা বুঝতে পারে এই মানুষটিও তার মতোই সুড়ঙ্গ থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে সফল হতে পারেনি, এখানেই মারা গিয়েছে। অর্থাৎ এখান থেকে বের হওয়া হয়তো প্রায়ই অসম্ভব। তবুও কোনোভাবে সাহস জোগাড় করে সে মৃতদেহটিকে পাশে সরিয়ে সামনে এগোতে থাকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে তার হাতে মাত্র 2 মিনিট সময় বাকি। তাই সে আরো দ্রুত এগোতে শুরু করে, কিন্তু হঠাৎ করেই শক্ত লোহার শিক এসে তার পথ আটকে দেয়। একই সঙ্গে সুড়ঙ্গের দেওয়াল থেকে অসংখ্য হিটিং পাইপ বেরিয়ে এসে জায়গাটিকে প্রচন্ড গরম করতে শুরু করে। এ দেখে লিজা পুরোপুরি ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে খুব শীঘ্রই তার লাশও ওই পুড়ে যাওয়া মানুষটির মতো এই সুড়ঙ্গে পড়ে থাকবে। এখন কি করবে সে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই তার পিছনের দেওয়ালে একটি ছোট্ট অংশ খুলে যায়। সেটা দেখে লিজা পিছনের দিকে হামাগুড়ি দিয়ে তার ভিতরে ঢুকে পড়ে। পর মুহূর্তেই একটি কাচের দরজা সেই অংশটিকে সম্পূর্ণ বন্ধ করে দেয়। যেই তার হাতে পাতা ঘড়ির টাইমার শূন্যে পৌঁছায়, অমনি সেই হিটিং পাইপগুলো থেকে আগুন বেরোতে থাকে। আর মুহূর্তের মধ্যেই পুরো সুড়ঙ্গ আগুনের লেলিহান শিখে ঢেকে যায়। লিজা যে ছোট্ট সেকশনে বন্দী ছিল সেটি সম্পূর্ণ সুরক্ষিত থাকার কারণে তার প্রাণ বেঁচে যায়। কিছুক্ষণ পর হিটিং পাইপগুলো আবার দেওয়ালের ভিতরে ঢুকে যায়। তারপর লিজা যে চেম্বারে আটকা ছিল সে চেম্বারের দরজা খুলে যায়। লিজা যা কিছু নিজের চোখের সামনে দেখেছে, তারপর সে আর সেই চেম্বার থেকে বের হতেই চাচ্ছিল না। কিন্তু হঠাৎই চেম্বারের দেওয়াল তাকে জোর করে বাইরে ঠেলে দেয় এবং আগের মতোই নিজের থেকে মূল সুড়ঙ্গের সঙ্গে যুক্ত হয়ে যায়। লিজা বাইরে আসতেই তার ঘড়িতে আবার নতুন করে 11 মিনিটের টাইমার সেট হয়। সে একটু সামনে এগোতেই সুড়ঙ্গের উপরের অংশ নিচে নেমে এসে তার গায়ের সঙ্গে প্রায় লেগে যায়। কেবল এতটুকু ফাঁকা ছিল যে সে হামাগুড়ি দিয়ে সামনে যেতে পারে। এখন লিজা পুরোপুরি অসহায় হয়ে পড়েছে। সে জোরে জোরে কাঁদতে থাকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সময় দ্রুত শেষ হয়ে আসছে, মানে ঠিক 11 মিনিট পর আবারও এই সুড়ঙ্গে আগুনের স্রোত বয়ে যাবে এবং তাকে পুড়িয়ে ছাই করে দেবে। সে ভাবে এত ভয়ঙ্কর মৃত্যু মেনে নেওয়ার চেয়ে আর একবার চেষ্টা করেই ভালো। প্রাণ বাঁচানোর আশায় পিঠের উপর ভর দিয়ে হাতের সাহায্যে সামনে এগোতে থাকে। এভাবে কিছু দূর যাওয়ার পর সুড়ঙ্গ শেষ হয়ে সামনে একটি পানির ট্যাঙ্কি দেখা যায়। লিজা খুবই ক্লান্ত হয়ে পড়েছিল আর তৃষ্ণায় তার অবস্থা খারাপ ছিল। তাই শুয়ে থাকা অবস্থাতেই তার হাত বাড়িয়ে পানির দিকে এগোতে থাকে। তাই পানি খেয়ে নিজের তৃষ্ণা মেটায়। যখন সে ঘড়ির দিকে আবার তাকিয়ে দেখে এখন মাত্র 8 মিনিট বাকি থাকে। পানির পথ ছাড়া আর কোনোই রাস্তা তার চোখে পড়ছিল না। তাই গভীর শ্বাস নিয়ে সে পানির ভিতর নেমে যায়। ট্রাঙ্কটি ভিতরে বেশ বড় ছিল। এখন সে বুঝতে পারছিল না সে কোন দিকে যাবে। সে পানির মধ্যে এদিক ওদিক করে বেরোনোর পথ খুঁজতে থাকে, কিন্তু কোনো পথই খুঁজে পায় না। যেদিক দিয়ে সে ট্যাঙ্কিতে নেমেছিল সেই পথটিও এখন বন্ধ হয়ে গিয়েছে। এদিকে তার দমও ফুরিয়ে আসছিল। ঠিক তখনই ট্যাঙ্কির ভিতর থেকে উপরে একটি দরজা খুলে যায়। লিজা দ্রুত সেই দিক দিয়ে উপরে উঠে আসে। বাইরে বেরিয়ে সে জোরে জোরে শ্বাস নিতে থাকে এবং আবার সামনে এগোতে শুরু করে। কিন্তু লিজা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। সামনে এগোনো তার জন্য কঠিন হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর অতিরিক্ত ক্লান্তির কারণে মাঝপথেই তার চোখ লেগে যায়। হঠাৎই তার কানে কারো চিৎকার ভেসে আসে। সেখানে আরেকজন ছিল যে সাহায্যের জন্য আর্তনাদ করছিল। সেই আওয়াজ শুনে লিজার ভিতর আবার বাঁচার আশা জেগে ওঠে। তাই সে দ্রুত সেই শব্দের দিকে এগোতে থাকে। কিন্তু হঠাৎ এক জায়গায় তার ঠিক নিচ থেকে একটা দরজা আচমকা খুলে যায়, যেটার ভিতর থেকে জ্বলন্ত তীব্র অ্যাসিড বের হয়। আর লিজা অল্পের জন্যই সেই অ্যাসিডে পড়ে যাওয়ার থেকে বেঁচে যায়। সে অ্যাসিড এতই ভয়ঙ্কর ছিল যে কয়েক সেকেন্ডেই এক শক্ত লোহার কণাকেও গলিয়ে দিতে পারত। লিজা দ্রুত তার কাপড়ের একটি টুকরো কেটে সেই অ্যাসিডে ডুবিয়ে পরীক্ষা করে। কয়েক সেকেন্ডের মধ্যেই কাপড়টি কালো ছাইয়ে পরিণত হয়। এটি দেখে লিজা আরো সতর্কভাবে এগোতে থাকে। সে হাত পা দিয়ে গর্তের প্রান্ত ধরে পার হওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই তার হাঁটুতে অ্যাসিড লাগে। ব্যথায় সে চিৎকার করতে থাকে। সৌভাগ্যক্রমে স্যুটের কারণে হাঁটুটা গলতে পারে না, কিন্তু হাঁটুর উপর গভীর আঘাতের চিহ্ন পড়ে যায়। কিন্তু ভালো খবর, এবার সে সাহায্যের আওয়াজ অনেক কাছে শুনতে পাচ্ছিল। তাই ব্যথাকে ভুলে লিজা আবার সেই আওয়াজের দিকে এগোতে থাকে। অবশেষে সে পৌঁছে যায় একটি লোহার গ্রিডের কাছে। সেখান থেকে কিছু দূরে আরেকটি লোহার গ্রিড দেখা যায়, যার ভিতরে একজন মানুষ দাঁড়িয়ে আছে। সেই মানুষটিও লিজার মতো হাতে ঘড়ি এবং স্যুট পরা। লিজা তাকে বলে, দেখো শোনো আমার কথা, আমরা দুজনেই এখানে আটকা আছি। যদি আমরা একে অপরকে সাহায্য করি তবে আমরা এখান থেকে বের হতে পারি। কিন্তু সেই লোকটি লম্বা সময় থেকে একা। তাই সুড়ঙ্গের মধ্যে আটকে থাকার কারণে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। সে কখনো লিজাকেই গালি দিতে শুরু করত, আবার কখনো সরি বলতো। সে বলছিল এরা খুব শীঘ্রই ফিরে আসবে আর আমাদের দুজনকেই মারবে। এ বলে সে পাগলের মতো জোরে
জোরে হেসে ওঠে। ঠিক তখনই লিজা লক্ষ্য করে তার হাতের ঘড়িতে 60 সেকেন্ডের কাউন্টিং শুরু হয়ে গিয়েছে। সেই সঙ্গে আবার হিটিং পাইপগুলো দেওয়ালের বাইরে বেরিয়ে আসে। এবার বাঁচার জন্য যে চেম্বারটি থাকে তা লিজা আর পাগল লোকটির মাঝখানে খোলে। সেখানে ঠিক একজনের স্থান ছিল। এখন প্রশ্ন হলো, ওই পাগল লোকটা বাঁচবে নাকি লিজা? পরের মুহূর্তে লোহার গ্রিডটি যা লিজা এবং সেই পাগল লোকটার সামনে ছিল তা সরিয়ে দেওয়া হয়। এবার তারা দুজনেই দ্রুত সেই চেম্বারের দিকে দৌড়তে থাকে এবং একসাথে পৌঁছায়। এরপর তারা একে অপরকে মারতে শুরু করে। মাঝে মাঝে লিজা পাগল লোকটিকে চেম্বারের বাইরে ঠেলে দেয়, আবার কখনো পাগল লোকটি লিজাকে বাইরে ঠেলে দেয়। কিন্তু শেষ মুহূর্তে যখন সময় শেষ হওয়ার কাছাকাছি আসে, লিজা পাগল লোকটিকে লাথি মেরে চেম্বারের বাইরে ঠেলে দেয়। তবে পাগল লোকটি লিজার পা ধরে তাকে বাইরে টানার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই 60 সেকেন্ড শেষ হয়ে যায় এবং সেই চেম্বারের কাচের দরজা সেই ব্যক্তির হাত কেটে দেয়। ব্যথায় সে চিৎকার করে ওঠে। ঠিক তখন লিজার নজর পড়ে তার হাতের উপর, যেখানে ক্রসের একটা ট্যাটু থাকে। ট্যাটুটা দেখে লিজা বুঝতে পারে এ ব্যক্তি আর কেউ নয়, বরং সে হলো সেই সিরিয়াল কিলার অ্যাডামি, যিনি আগে লিজাকে গাড়িতে অজ্ঞান করেছিলেন। এবার লিজার সমস্ত বিভ্রান্ত দূর হয়ে যায়। প্রথমে লিজা ভেবেছিল অ্যাডামি তাকে এখানে আটকে রেখেছে, কিন্তু তার ধারণা ভুল ছিল, কারণ অ্যাডাম নিজেই এখন মৃত্যুর মুখে। ঠিক তখনই লিজার ঘড়িতে 11 মিনিটের সময় শেষ হয়ে যায় এবং হিটিং পাইপ থেকে বের হওয়া আগুন কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যাডামকে ছাই করে দেয়। অ্যাডামের এত ভয়ঙ্কর মৃত্যু লিজা নিজের চোখে দেখে সে আতঙ্কে কাঁপতে থাকে। কিছুক্ষণ পর চেম্বারের ভিতরের একটি সুড়ঙ্গ থেকে একটি রোবট বেরিয়ে আসে। এটি একটি ভয়ঙ্কর এক মাথার মতো রোবট। রোবটটি লিজাকে কোনো ক্ষতি করে না, বরং তার অ্যাসিড পড়ে যাওয়া হাঁটু ঠিক করে দেয়। লিজা রোবটটিকে জিজ্ঞেস করে, তুমি কে, আমাকে এখানে কেন এনেছো? এর জবাবে রোবটের মুখ থেকে একটি টুল বের হয়, যা লিজার স্যুটের সঙ্গে যুক্ত হয়ে যায়। সেই টুলের সাহায্যে লিজা ফ্ল্যাশব্যাকের সবকিছুই স্মৃতিতে ফিরতে শুরু করে। সে মনে করতে পারে যখন সে অ্যাডামের সঙ্গে গাড়িতে ছিল এবং অ্যাডামের সত্যিকারের চেহারা প্রকাশ পাওয়ার পর তাদের মধ্যে ঝগড়া হয়। সেই সময় অ্যাডামি ছুরি দিয়ে লিজাকে বুকে আঘাত করে এবং গাড়ি থেকে বাইরে ফেলে দেয়। এবং সেই মুহূর্তে লিজা আকাশ থেকে তার দিকে আসা একটি সাদা আলো দেখেছিল। এরপর লিজা আবার বর্তমান সময় ফিরে আসে। এখন লিজা বুঝতে পারে ওই এলিয়ানরা অ্যাডামের হাত থেকে তার প্রাণ বাঁচিয়েছিল এবং তাকে এখানে নিয়ে এসেছে। কিন্তু কেন তারা তাকে এখানে নিয়ে এসেছিল সেটা রোবট কোনোভাবেই জানে না এবং সে চলে যায়। লিজা আরও বুঝতে পারে যেই অদৃশ্য লোকগুলো তাকে মারতে চায় না, তাদের উদ্দেশ্য তাকে এই খেলা সম্পূর্ণ করে দেওয়া। যদি সে করতে পারে তবে সে এখান থেকে মুক্তি পাবে। লিজা এখন চেম্বার থেকে বের হয়ে সামনে এগোতে থাকে। অ্যাডামের কাটা হাতও সেখানে পড়ে থাকে। ঠিক সেই সময় লিজা লক্ষ্য করে কাটা হাতের টাইমারের নিচে কিছু সিম্বল দেখা যাচ্ছে। লিজা সেগুলোর মানে বোঝার চেষ্টা করে। ঠিক তখনই একটি ঘূর্ণমান ফ্যান তার দিকে এগিয়ে আসতে থাকে। এ দেখে লিজা তার জীবন বাঁচাতে পিছনে সরে যায় এবং প্রায় মরতে মরতে একটি ফাঁকা দেখে উপরের সুড়ঙ্গে উঠে যায়। ঠিক তখনই সে শুনতে পায় সুড়ঙ্গের উপরের দিকে কেউ চলাফেরা করছে, আর সেই শব্দ এক জায়গায় গিয়ে থেমে যায়। আর সেখান থেকে সুড়ঙ্গের একটা ঢাকনা খুলে যায়, আর সেখান থেকে একটা ভয়ঙ্কর জন্তু নেমে আসে, যার দেহ মানুষের মতো নেই, কিন্তু অদ্ভুত একটা প্রাণীর মতো মনে হচ্ছিল। তার শরীর সম্পূর্ণ পুড়ে গিয়েছে আর চোখগুলো যেন সাদা পাথরের মতো ঝলমল করছে। ঠিক তখন লিজার নজর পড়ে তার কাটা হাতের দিকে। কাটা হাত দেখে লিজা বুঝতে পারে আরে তো আর কেউ নয়, অ্যাডামি, যিনি এখন পোড়া এক দৈত্যে পরিণত হয়েছে। এখন সে লিজাকে হত্যা করতে চায়। অ্যাডামের চোখ পুড়ে যাওয়ায় সে লিজাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু শুনতে পাচ্ছিল। তাই লিজা চুপচাপ ধীরে ধীরে এগোতে থাকে, কিন্তু তার ঘড়ি ফ্লোরের সঙ্গে লাগার কারণে একটা হালকা শব্দ হয়, যা অ্যাডামকে সতর্ক করে দেয় এবং সে দ্রুত লিজাকে ধরার জন্য তার পিছনে চলে আসে। লিজা প্রায় তার হাতের নাগালে চলে আসতে থাকে, কিন্তু একটি পাতলা সুড়ঙ্গের মধ্য দিয়ে সে অন্য পাশে চলে যায়। অ্যাডাম কিছুই দেখতে পাচ্ছিল না বলে সেই জায়গায় সে পৌঁছাতে পায় না। লিজা সেই সুড়ঙ্গ দিয়ে এগিয়ে এমন এক স্থানে পৌঁছায় যেখানে সামনে যাওয়ার জন্য তার কাছে দুটো পথ রয়েছে। লিজা বুঝতে পারছিল না কোন পথটি বেছে নেবে। অনেক চিন্তা ভাবনার পর সে অনুমান করে বাম পাশে থাকা সুড়ঙ্গে প্রবেশ করে। সুড়ঙ্গের বাইরে একটি ঘর ছিল, যার চারপাশে কাচের দেওয়াল দিয়ে ঘেরা। সেই দেওয়ালগুলিতে লিজা তার জন্ম থেকে শুরু করে তার কন্যার জন্ম পর্যন্ত সমস্ত স্মৃতি দেখতে পাচ্ছিল। ওই জায়গায় লিজা আরও দেখতে পেল যে কিভাবে তার অবহেলার কারণে তার কন্যার মৃত্যু ঘটেছিল। মেয়েকে মনে করে লিজা প্রচন্ড কান্না করতে থাকে। ঠিক তখন লিজা লক্ষ্য করে ছাদ থেকে অ্যাডাম আবার তার পিছু নিয়ে আসছে, কিন্তু লিজা তার জীবন বাঁচিয়ে অন্য একটি সুড়ঙ্গে চলে যায়। সেখানে সে এমন কিছু দেখে যা দেখে তার আনন্দ সীমাহীন হয়ে যায়। সুড়ঙ্গের শেষে বাইরে নীল আকাশ ঝলমল করছে। স্বাধীনতাকে এত কাছে দেখে লিজার মধ্যে নতুন এক সাহস জাগে, কিন্তু ওই সুড়ঙ্গ পার হতে তাকে একটি কাঁটাতার ভর্তি পথ অতিক্রমণ করতে হবে। এখন সময় বাকি ছিল মাত্র 60 সেকেন্ড। ঠিক তখন হিটিং পাইপগুলো দেওয়ালের বাইরে বেরিয়ে আসে, যা 60 সেকেন্ড পরে সেই জায়গায় আগুন ভরে দেবে। লিজা তাই সময় নষ্ট না করে কাঁটা
কাঁটাতারের নিচ দিয়ে যাওয়া শুরু করে। কাঁটাতার তার শরীরে ছুঁয়ে তার পিঠে ভয়ঙ্কর ক্ষত তৈরি করে। লিজা প্রচন্ড কষ্ট ভুগছিল এবং তার পিঠ থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল, কিন্তু সে নিজের উপর খেয়াল না রেখে ধীরে ধীরে আকাশের দিকে এগোতে থাকে। ঠিক তখনই পিছনের সুড়ঙ্গে একটি চেম্বার খুলে যায়, যেখানে অ্যাডাম দ্রুত লুকিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুনের স্রোত শুরু হতে চলছিল, আর রক্তে ভেজা লিজা বাইরে বের হওয়ার জন্য প্রচন্ড চেষ্টা করছিল, কিন্তু অতিরিক্ত রক্তপাতের কারণে এগিয়ে চলা তার জন্য কঠিন হয়ে ওঠে। চোখ দুটো এখন তার ধোঁয়াশা হতে শুরু করেছে। ঠিক তখনই 60 সেকেন্ড শেষ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সেখানে আগুন ঝরতে শুরু করে। আগুন লিজার দিকে পৌঁছানোর আগে তার ঠিক নিচে একটি দরজা খুলে যায়, আর লিজা সেখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার চোখ খোলে, তখন সে আবার সেই একই স্থানে আসে যেখান থেকে সে শুরু করেছিল, অর্থাৎ এতক্ষণ ধরে করা সমস্ত প্রচেষ্টা তার নষ্ট হয়ে গিয়েছে। এ দেখে লিজা সম্পূর্ণ ভেঙে পড়ে। ঠিক তখনই আবার একটা রোবট আসে তার ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগানোর জন্য, কিন্তু লিজা তাকে বাধা দেয়, কারণ সে আর এইসব পুনরায় করতে প্রস্তুত নয়। সে রোবটটাকে বলে এখন সে শুধু মরতে চায়। রোবট লিজার কথা মেনে নেয় এবং তার মুখ থেকে একটি ইনজেকশন বের হয়ে লিজার শরীরের দিকে এগোতে থাকে। ঠিক তখন লিজা অ্যাডামের হাতের উপর থাকা চিহ্নের কথা মনে পড়ে। সে বুঝতে পারে সে চিহ্ন অবশ্যই এখান থেকে বেরোবার পথ নির্দেশ করে। তাই লিজা নিজের রক্ত দিয়ে অ্যাডামের হাতের চিহ্ন দেওয়ালে আঁকতে শুরু করে। মনোযোগ দিয়ে লক্ষ্য করার পর সে বুঝতে পারে এটি একটি তীরের মতো চিহ্ন, যা বেরোনোর দিক নির্দেশ করছে। প্রথম তীরটি বাম দিকে বাঁকানো, অর্থাৎ পথের প্রথম দুটি সুড়ঙ্গের মধ্যে বাম দিকে সুড়ঙ্গে যেতে হবে, আর দ্বিতীয় তীরটি ডান দিকে বাঁকানো, অর্থাৎ প্রথম সুড়ঙ্গ পার হবার পর যখন আবার দুটো সুড়ঙ্গ একসঙ্গে আসবে তখন ডান দিকে সুড়ঙ্গে প্রবেশ করতে হবে। লিজা মনে করে তার হাতে ঘড়ির নিচেও নিশ্চয়ই এমন কিছুই চিহ্ন থাকবে যা বেরোনোর দিক নির্দেশ করবে। এই উপলব্ধি পেয়ে লিজা রোবটটিকে বলে আমার ক্ষতস্থান ঠিক করে দাও। ক্ষতস্থান ঠিক হওয়ার পর সে নতুন আশা নিয়ে আবার টানেলের দিকে এগোতে শুরু করে। লিজা আগেও এই সুড়ঙ্গগুলো পেরিয়েছে, তাই সে সহজেই সুড়ঙ্গগুলো পার হয়ে এগোতে থাকে এবং সেই জায়গায় পৌঁছায় যেখানে সেই অ্যাসিড ভর্তি গর্ত ছিল। সেখানে সে তার ঘড়ি নিজের হাত থেকে আলাদা করে ফেলে। তার হাতেও ঠিক তেমনই চিহ্ন ছিল যেভাবে অ্যাডামের হাতে চিহ্ন ছিল, শুধু হালকা একটু পরিবর্তন সহ। লিজা তার ঘড়ি হাতে নিয়ে এগোতে থাকে এবং সেই জায়গায় পৌঁছায় যেখানে প্রথমবার দুটি সুড়ঙ্গের মধ্যে লিজা বাম পাশের সুড়ঙ্গ বেছে নিয়েছিল, কিন্তু চিহ্ন অনুযায়ী সঠিক পথ ডান পাশের সুড়ঙ্গটা ছিল। এবার সে দ্রুত ডান পাশের সুড়ঙ্গে প্রবেশ করে, যেখানে পৌঁছানোর পর আবার দুটো সুড়ঙ্গ আসে এবং সঠিক পথ এবার বাম দিকে সুড়ঙ্গ। এভাবে লিজা তার হাতে থাকা চিহ্নের সাহায্যে প্রতিবার সঠিক পথ বেছে নিয়ে এগিয়ে চলে, কিন্তু ঠিক তখনই অ্যাডাম আবার তার পিছনে আসে। লিজা বুদ্ধিমত্তার সাথে কাজ নিয়ে অ্যাডামকে বিভ্রান্ত করার জন্য একটি সুড়ঙ্গে তার ঘড়ি ফেলে দেয় এবং নিজে অন্য একটি সুড়ঙ্গে লুকিয়ে পড়ে। অ্যাডাম ঘড়ির আওয়াজ অনুসরণ করে অন্য সুড়ঙ্গে প্রবেশ করে। অ্যাডাম চলে যাওয়ার পর লিজা তার হাতে থাকা চিহ্ন পরীক্ষা করে এবং বুঝতে পারে যে সুড়ঙ্গটিতে সে অ্যাডামকে পাঠিয়েছিল সেটাই আসলে সঠিক পথ। লিজা এটা দেখে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। এখন তার কাছে আর কোনো বিকল্প পথ ছিল না, তাই সে ধীরে ধীরে সেই সুড়ঙ্গে প্রবেশ করে যেখানে অ্যাডাম ছিল। এই সুড়ঙ্গটি বেশ অদ্ভুত ছিল, মনে হচ্ছিল এটি কোনো বড় প্রাণীর পেটের ভিতরের অংশ। লিজা ধীরে ধীরে এগোতে থাকে। একটু এগোতেই সামনেই সে দেখতে পায় তার ঘড়িটা রাখা, কিন্তু অ্যাডামও সেখানে উপস্থিত। যেহেতু অ্যাডাম আর দেখতে পাচ্ছিল না, লিজা চুপচাপ ঘড়িটা তুলে নেয়। কিন্তু ঠিক তখন ঘড়িতে 60 সেকেন্ড বাকি থাকার অ্যালার্ম বাজতে শুরু করে। অ্যালার্মের আওয়াজে অ্যাডাম লিজার অবস্থান বুঝতে পারে এবং আবার তার পিছনে আসে। বাঁচার জন্য লিজা সেই পথে ফিরে যায় যেখান দিয়ে এসেছে। সেই সময় তার ঘড়িতেও 60 সেকেন্ডের কাউন্টিং শুরু হয়ে যায় এবং সুড়ঙ্গ থেকে হিটিং পাইপ বের হতে শুরু করে। সঙ্গে সঙ্গে সেই স্থানে সেফটি চেম্বারও খুলে যায়। লিজা দ্রুত সেই চেম্বারে ঢুকে লুকিয়ে পড়ে। অ্যাডামও সেখানে পৌঁছায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ চেম্বারটি ততক্ষণে বন্ধ হয়ে যায়। এখানে লিজা অ্যাডামকে হেনস্থা করার জন্য তাকে মিডিল ফিঙ্গার দেখায়, কিন্তু দুর্ভাগ্যবশত এবার আগুন ছড়িয়ে দেওয়া হিটিং পাইপগুলো আগুন না ছড়িয়েই ভিতরে চলে যায়। এরপর চেম্বারের দরজাটা খুলে যায় এবং পরের মুহূর্তে অ্যাডাম লিজার উপর আক্রমণ করে। লিজা নিজের জীবন বাঁচানোর জন্য অ্যাডামের সঙ্গে লড়াই করতে শুরু করে এবং সেই শয়তানের মাথাকে তার পায়ের দ্বারা চাপা দেওয়া শুরু করে। পিছন থেকে চেম্বারের দেওয়ালও লিজাকে সামনের দিকে ঠেলতে শুরু করে, যার ফলে সেই শয়তানের মাথা চেপে যায় এবং অবশেষে লিজা অ্যাডামের থেকে মুক্তি পায়। লিজা এখন তার পথ ধরে এগিয়ে চলে। কিছু দূর এগিয়ে সে আবার দুটি রাস্তার সামনে পৌঁছায়। তার হাতের চিহ্ন অনুযায়ী তাকে ডান পাশের সুড়ঙ্গ দিয়ে যেতে হবে। এটা সেই ভুলভুলাইয়ার শেষ সুড়ঙ্গ ছিল, কিন্তু তখনই বাম পাশের সুড়ঙ্গ থেকে একটি মেয়ে বেরিয়ে আসে। তাকে দেখে লিজার চোখ খোলা তো খোলাই থেকে যায় এবং সে কেঁপে কেঁপে কাঁদতে লাগে, কারণ সেই মেয়ে আর কেউ নয় বরং তারই মেয়ে নিনা। নিনার মৃত্যুর পর থেকে লিজার জীবনযাপন করাও ছেড়ে দিয়েছিল। তার একমাত্র ইচ্ছে ছিল যে কিভাবে সে নিনার সঙ্গে দেখা করবে এবং সবশেষে আজ তার সেই ইচ্ছাও পূরণ
পূরণ হয়। নিনা তার মা লিজাকে বলে এবার থেকে আমাকে কখনো একা ছিল না। তার উত্তরে লিজা বলে না, আমি সব সময় তোমার সঙ্গে থাকবো। এমন সময় নিনা বলে উঠে তাহলে এসো আমার সঙ্গে বাম পাশের টানেলে চলো। লিজা কেঁদে কেঁদে বলে নিনা, আমি তোমাকে আর হারাতে চাই না, কিন্তু সত্য যেটা তুমি আগের থেকেই মারা গিয়েছো আর আমার লক্ষ্য অন্য সুড়ঙ্গে আছে। এ বলার পর লিজা সেখান থেকে এগোতে শুরু করে আর পেছন থেকে নিনা তাকে ডাকতে থাকে। কিন্তু লিজা হৃদয়কে শক্ত করে সেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। বাইরে আসতেই লিজা ছটপট করে কেঁদে ওঠে। এরপর লিজা সময় নষ্ট না করে ডান পাশের সুড়ঙ্গে প্রবেশ করে, যেখানে সেই সুড়ঙ্গের শেষে খোলা আকাশ দেখতে পায়। আনন্দিত হয়ে সে দ্রুত এগোতে শুরু করে, কিন্তু হঠাৎ তার পথে 3টি লোহার ব্লেড এসে দাঁড়ায়, যা দ্রুত উপর নিচ নামছে। এগুলো পার করা মানে নিজের শরীরকে টুকরো করা, কিন্তু লিজাকে যে কোনো পরিস্থিতিতেই এখান থেকে বেরিয়ে আসতে হবে। সে লক্ষ্য করে প্রথম ব্লেডটি প্রতি 4 সেকেন্ডে একবার নিচে আসে। লিজা ব্লেডটির কাছে এসে থাকে এবং যখনই তা উপরে উঠে 4 সেকেন্ড পার হওয়ার আগেই সে দ্রুত পার হয়ে যায়। এরপর সে দ্বিতীয় ব্লেডটির কাছে পৌঁছায়। দ্বিতীয় ব্লেডটি প্রতি 3 সেকেন্ডে নিচে নামছে। লিজা সাহস দেখিয়ে এটাও পার হয়ে যায়, কিন্তু শেষ ব্লেডটি প্রতি 2 সেকেন্ডে নিচে নামছিল আর এটা পার করা লিজার জন্য কঠিন ছিল। কিন্তু স্বাধীনতার তৃষ্ণায় লিজা সাহস দেখিয়ে এটাও পার হয়ে যায়। তবে দুর্ভাগ্যবশত তার পা ব্লেডের মাঝে আটকে 2 টুকরো হয়ে যায়, তাই সে যন্ত্রণায় করুণ আর্তনাদ করছিল। তবুও লিজা তার পায়ের ব্যথা উপেক্ষা করে সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছায়, যেখানে খোলা আকাশের কেবল ভিডিও চলছিল। এটা দেখে লিজা অনেক হতাশ হয়ে পড়ে। সে বলে আমি সব করেছি যা আমাকে করতে বলা হয়েছিল। এরপর সে পাগলের মতো হাসতে থাকে, কিন্তু ঠিক তখন আবার সুড়ঙ্গ থেকে হিটিং পাইপ বেরিয়ে আসে। এবার টাইমিং শুরু হয়, কিন্তু লিজা আর পালানোর চেষ্টা করে না। সে শান্তভাবে মৃত্যুর অপেক্ষা করতে শুরু করে, কিন্তু এবার সে হিটিং পাইপগুলো তাকে আর জ্বালালো না, বরং আবার সুড়ঙ্গের ভিতরে চলে গেল। ঠিক তখন সুড়ঙ্গের উপরের অংশ খুলে যায় এবং একটি তীব্র লাইট লিজার উপরে পড়ে। লিজার শরীর নিজের থেকেই বাতাসে ভেসে উঠে এবং সেই আলোতে লিজাও মিশে যায়। কিছুক্ষণ পর যখন লিজা তার চোখ খোলে তখন সে নিজেকে এক ঝর্ণার ধারে পায়, যা দেখে লিজার মুখে আবার হাসি ফিরে আসে। সেখানে নিনাও উপস্থিত ছিল। লিজা নিনার কাছে জিজ্ঞেস করে আমি কি মারা গিয়েছি? এই প্রশ্নের উত্তরে নিনা বলে তোমার শরীর একবার নয় বরং অনেকবারই মারা পড়েছে। লিজা আবার জিজ্ঞেস করে এখন এখানে আমাকে কি করতে হবে? নিনা উত্তর দেয় এখানে তোমার শুধু বাঁচতে হবে আর কিছুই না। এখানে আমরা বুঝতে পারি যে লিজা যে জায়গায় এখন রয়েছে সেটা পৃথিবী নয়, বরং অন্য কোনো স্থান যা স্বর্গের মতো সুন্দর। গল্পের শেষে আমরা জানতে পারি লিজা যখন অ্যাডামের সঙ্গে গাড়িতে যাচ্ছিল তখন অ্যাডামই লিজার উপর ছুরি চালিয়ে তাকে হত্যা করেছিল। এরপর সে সরাসরি নরকে পৌঁছায়, যেখানে তার সমস্ত পাপ ধুয়ে যায় এবং শেষমেশ সে স্বর্গে পৌঁছায়। আর এভাবেই আজকের এই গল্পের সমাপ্তি ঘটে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।